আসসালামু আলাইকুম। অনেকদিন হলো 90 মিনিট স্কুলিং। প্রায় ১৫ দিন পর আবার শুরু করলাম 90 মিনিট স্কুলিং। আমাদের ঈদের পরে একটা 90 মিনিট স্কুলিং হয়েছিল, তারপর দ্বিতীয় আজকে। আমরা পরিবেশ নিয়ে কথা বলি, আমরা গাছপালা নিয়ে কথা বলি, আমরা ভালোবাসার কথা বলি, আমরা বন্ধনের কথা বলি, আমরা ভালো থাকার কথা বলি। 90 মিনিট স্কুলিং হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা ভালো থাকার কথা বলি, ভালো থাকতে চাই, সুন্দর কিভাবে থাকবো সেই কথাগুলো বলি। পরিবেশ হতে পারে, কৃষি হতে পারে, অথবা আমার সন্তানকে আমি কোথায় রেখে যাব সেই দেশটার কথা হতে পারে। সেই সুন্দর বাংলাদেশের কথাগুলো আমরা বলি 90 মিনিট স্কুলিংয়ে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে করোনায় আমরা হিমশিম খাচ্ছি। গ্রামাঞ্চলের দিকে যদিও করোনা একটু কম প্রভাব আছে, বাংলাদেশে বড় বড় শহরগুলো যেমন হচ্ছে ঢাকা সিটি, ঢাকা সিটিতে কিন্তু বেড়েই চলেছে। আমরা ভয়ঙ্কর পরিবেশে আছি, আমরা ভয় পাচ্ছি। ইতিমধ্যে আমাদের গ্রিন বাংলাদেশে অনেকেই আক্রান্ত হয়েছিলেন এবং অনেকেই সুস্থ হয়ে ফিরেছেন। আল্লাহর কাছে শুকরিয়া করছি, যারা সুস্থ হয়ে ফিরেছেন তারা তো জয় করে আসছেন। আমরা যারা ভালো ছিলাম, আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন এই করোনাকালীন সময়ে। আমরা আশা করছি যে দ্রুতই ভালো হয়ে যাবে। কিন্তু কালকে একটা একটা নিউজে পড়লাম যে আগামী অক্টোবরের পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধই থাকে তাহলে বোঝাই যাচ্ছে আমরা খুব ভালো অবস্থানে আমরা নেই। সো এই পরিবেশে আমাদের আমরা যে গ্রিন বাংলাদেশের 90 মিনিট স্কুলিংটা আমরা জড়ো হয়ে করতাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 207 নম্বর রুমে, সেটা আপাতত হচ্ছে না। তাই তো আমাদের 90 মিনিট স্কুলিং এর লাইভ প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোতে আমরা আসলে প্রোগ্রামটাকে খুব এরকম ভাবি যে আমরা সবাই একসাথে এখনো আছি। করোনা আমাদেরকে দূরে সরাতে পারেনি, তাই তো আমরা 90 মিনিট স্কুলিং এর মাধ্যমে, লাইভের মাধ্যমে গ্রিন বাংলাদেশের যারা আছি সবাই একসাথে কিছু করার জন্য ভালো থাকার স্বপ্ন দেখি। তাই তো 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিং এ আমরা কৃষি নিয়ে কথা বলি, পরিবেশ নিয়ে কথা বলি। আমাদের করোনার পাশাপাশি বাংলাদেশে কিন্তু বেশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অনেক জায়গা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিভাবে ঘুরে দাঁড়াবেন সরকার চেষ্টা করছে। আমাদেরও গ্রিন বাংলাদেশের আমরাও ভাবছি কিভাবে আমাদের আমাদের সবাই কেমন করে ঘুরে দাঁড়াবে বন্যার পরিস্থিতি থেকে। বন্যা পরবর্তী যে সমস্যাটা হয়, একটা হচ্ছে বাসস্থান নিয়ে সমস্যা আছে, পাশাপাশি তাদের যে নেক্সট ফসলগুলো করার কথা সেটার জন্য সিড পাচ্ছেন না, সিডলিং পাচ্ছেন না, এরকম নানাবিধ সমস্যা আছে। জমি তৈরি করতে দেরি হয়ে যায়। সো সরকার চেষ্টা করছেন যে সবার কাছে, ওই কৃষকদের কাছে যেন সিড এবং সিডলিংগুলো তারা যেন দ্রুত পৌঁছে দিতে পারেন। সরকার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশা করছি যে এই বন্যা পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াবো আবার। করোনা এবং বন্যা দুটো ভয়াবহ জিনিস চলছে এখন, আমরা ঘুরে দাঁড়াবই। আমাদের সাথে অনেকেই জয়েন করছেন। রূপা মাহমুদ আপা অনেকগুলো প্রশ্ন করেছেন, আপনার উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ফরহাদ সালে ভাই জয়েন করেছেন, নাহার জয়েন করেছেন। যারা জয়েন করছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শুক্রবারের এই সন্ধ্যাটায়, যে সন্ধ্যাটায় আপনাদের এখন একটা ফ্রি টাইম আছে, সেই টাইমে আমরা গল্প করছি, ভালো থাকার গল্প করছি। এমন একটা দেশ তৈরি করতে চাই আমরা সবাই মিলে, যে দেশে আমার সন্তানকে রেখে যাওয়ার সময়, মৃত্যুর সময় যেন বলে যেতে পারি আমার সন্তান একটা সুন্দর দেশে রেখে গেলাম। সেই লক্ষ্যে আমরা কাজ করি গ্রিন বাংলাদেশ। গ্রিন বাংলাদেশ সবসময় কাজ করে পরিবেশ, কৃষি এবং ভালোবাসা নিয়ে। আমরা সবাই ভালো থাকতে চাই, আমাদের সেই প্রত্যাশাই। আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে থাকি আমরা লাইভে, উত্তর দেওয়ার চেষ্টা করি। শুধু আমি জানি না সেটা কতটুকু আপনারা এনজয় করতে পারেন, তবু চেষ্টা করি আমরা। আমাদের উদ্দেশ্যটাই হলো যে ছাদ বাগান করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা শুধু তুলে ধরার চেষ্টা করি এবং সেটা কিভাবে সলিউশন করা যায়। তাই তো আমাদের 90 মিনিট স্কুলিং এর লাইভ প্রোগ্রাম শুক্রবার 7:30 থেকে আমরা শুরু করি 90 মিনিট। আশা করি আপনারা সবাই ভালো আছেন,
আমাদের সাথে থাকেন। আপনারা জানেন যে 90 মিনিট স্কুলিংয়ে সলিউশন থাকে, যে সলিউশনগুলো কিন্তু শুধুমাত্র আপনার জন্য না, আপনার আশেপাশে যারা বাগানি আছে তাদের সবার জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট সেহেতু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা যারা এখন লাইভে দেখছেন, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনারা শেয়ার করে দেন, অথবা আপনার বন্ধুদের সাথে আপনি ট্যাগ করে দিতে পারেন আজকের আমাদের এই 90 মিনিট স্কুলিংটা, যেন অনেকেই দেখতে পারে। আপনি যদি শেয়ার করে দেন তাহলে দেখা যাবে যে আপনার ফেসবুকে যারা আছেন তারা কিন্তু দেখতে পারবেন এই প্রোগ্রামটা। সো আশা করি আপনারা শেয়ার করে দিবেন। আমাদের প্রশ্ন করেছেন নূরজাহান ইয়াসমিন আপু, লিখেছেন তুলসী গাছে এক ধরনের পোকা হয়েছে, পোকাটা দেখে নিই একটু। পোকাটা এখানে দেখা যাচ্ছে, কালো কালো ছোট ছোট পোকা, এফিড বা মাইটস জাতীয় এই পোকাগুলো। এখন উনি ভাবছেন যে গাছটাকে কি তুলে ফেলে দিবেন, বা তুলে ফেলে দিলে আবার আক্রমণ হয়। তুলসী গাছ আপনি কেন তুলে ফেলে দিবেন? আর এই পোকাটাকে কন্ট্রোল করা খুব সহজ ব্যাপার। আপনি একটু ছেটে দেন, আপনি যদি ছেটে দেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, তাহলেই দেখবেন অনেকাংশে কমে যাবে। রোদে দিয়ে গাছটাকে রৌদ্র পেতে হবে, পাশাপাশি আপনি যদি একটু সাবান পানি অথবা নিম তেল যদি একটু স্প্রে করে দেন, তাহলে কিন্তু সলভ হয়ে গেল। তুলসী গাছটা অবশ্যই আপনি ফেলে দিবেন না, রেখে দেন। তুলসী নিয়ে একটু কথা বলি। তুলসী দুই রকমের আছে, একটাকে আমরা সাধারণত তুলসী বলে থাকি, আর এটাকে বেসিল বলে থাকি। দুটোর দুই রকম পারপাসে কিন্তু ব্যবহার করা হয়। দেখে নিই একটু। বাঁ পাশে যে তুলসীটা আছে সেটা হচ্ছে আমরা মেডিসিনাল প্ল্যান্টস হিসাবে, যেটা সর্দি কাশি হলে আমরা খেয়ে থাকি। আর ডান পাশে যেটা বড় বড় পাতা, এটাকে আমরা বেসিল বলি। বেসিলটা সাধারণত আমাদের ডিশ সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা ভালো একটা অ্যারোমা আছে এবং ডিশ সাজানোর জন্য খুব ভালো হয়, এবং এটা কিন্তু অবশ্যই মেডিসিনাল প্ল্যান্টস। সো তুলসী আমাদের সবার ছাদ বাগানে থাকা দরকার। আমরা যদি একটু একটু করে খেয়ে নিই, তাহলে কিডনির পাথর হবে না, হার্ট ভালো থাকবে, ক্যান্সার হবে না, গ্যাস্ট্রিকের সমস্যা সলিউশন করে, আর ডায়াবেটিসের অনেকাংশেই কিন্তু হেল্প করে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। আর কথাই আছে, আমাদের শ্বাসের জন্য, যেটা জ্বর ঠান্ডা লাগার ফলে যে সমস্যাগুলো হয়, এমনকি করোনাকালীন সময়েও তুলসী কিন্তু বেশ উপকার করে লাংটাকে ভালো রাখার জন্য। আর মুখের দুর্গন্ধ দূর করার জন্য এটা তো জুড়ি নাই, খুব ভালো কাজ করে। কেমন করে খাবেন? প্রতিদিন ছাদে যান, একটা পাতা করে তুলে মুখে দিয়ে দেন, বা দুটো পাতা মুখে দিয়ে দেন, আপনার মুখটা ফ্রেশ থাকবে। এছাড়া চা বানিয়ে খেতে পারেন, মধুর সাথে মিশিয়ে খেতে পারেন, সালাদ বানিয়ে খেতে পারেন। তাহলে দেখা যাবে তুলসী, আপনার ছাদ বাগানে তুলসী আপনাকে সুস্থ রাখবে, আপনার ফ্যামিলির সবাইকে সুস্থ রাখবে। প্রতিদিন দুটো করে তুলসী পাতা খান, সুস্থ থাকবেন। আশা করি আপনারা আপনার ছাদ বাগানে তুলসী অ্যাড করে দিবেন। মশিউর ভাই অনেক অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে কিছু প্রশ্ন পাঠিয়েছেন, যেমন লিচু, আম গাছে এইরকম সমস্যাগুলো হচ্ছে। আমি কিন্তু বেশ কয়েকবার এইরকম সমস্যার সলিউশন আমি কথা বলেছিলাম। এরকম গাছের রূপা মাহমুদ আপু দেখিয়েছেন পেয়ারা গাছে, এখানে যেমন লিচু গাছের ভিতর আছে, এটা পেয়ারা গাছে দেখিয়েছেন, একই রকম সিমটমগুলো দেখা যাচ্ছে। এই সিমটমগুলো হচ্ছে এইরকম, পাতার একদম টিপস থেকে, অগ্রভাগ থেকে ব্রাউন হয়ে চারপাশ থেকে পুড়ে পুড়ে আসতে থাকে। আমি আরেকটু ছবি দেখি, এটা কিন্তু আমেও এই রকম হয়। মানে ম্যাক্সিমাম গাছের পাতাগুলোতে যদি নিচে থেকে এইভাবে পুড়ে পুড়ে আসতে থাকে, সাইড দিয়ে পুড়ে যায়। আমরা আরেকটা ছবি দেখি, দেখেন পেয়ারা গাছের পাতাগুলো কেমন করে পুড়ে যাচ্ছে। এইভাবে যদি পুড়ে পুড়ে যদি যায়, সাইড দিয়ে পুড়ে পুড়ে যাচ্ছে, এরকম সিমটম যদি দেখা যায়, তাহলে এটা কিন্তু রোগ না, এটা নিউট্রিয়েন্টের অভাব। পটাশ সারটা যদি দিয়ে দেন, তাহলে দেখা যাবে এই রোগটা হবে না। সো শুধুমাত্র পটাশের কারণে এই রকম পাতাগুলো দেখেন ঝলসে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, গাছগুলো মনে হচ্ছে পাতাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে, রোগে ছেয়ে গেছে। এটা কিন্তু রোগ না, নিউট্রিয়েন্টের অভাব। শুধুমাত্র পটাশ সার, কে সার, আমরা যে লাল সারটা দিই, লাল সার, সেটা কিন্তু এই পটাশ সারটা দিলেই হয়ে যায়। পটাশ সার কিন্তু বাজারে দুরকম ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে সালফেট অফ পটাশ, আর একটা হচ্ছে মিউরেট অফ পটাশ, দুরকম ভাবে পাওয়া যায়। আমরা মিউরেট অফ পটাশ সাধারণত আমরা মাঠ পর্যায়ে যে গবেষণাগুলো করি, বা মাঠ পর্যায়ে যে ফসলগুলো উৎপাদন করি, টবে ফসল উৎপাদন করি, সেগুলোতেই এই মিউরেট অফ পটাশ ব্যবহার করে থাকি, একটু কম দাম এবং গাছের জন্য খুব ভালো। আজ
সালফেট ও পটাশ যদি হয় এসওপি, আমরা এমওপি কথা বললাম, এসওপি যদি ব্যবহার করা হয় সেটা একটু দাম বেশি। সাধারণত টিস্যু কালচার ল্যাব বা এইসব ল্যাবগুলোতে যেমন আমরা স্পিরুলিনা প্রোডাকশনের ক্ষেত্রে আমরা এসওপি ব্যবহার করে থাকি। সো দরকার নেই মিউরেট অফ পটাশ, এমওপি লাল সারটা দিলেই আপনার এই যে পাতাগুলো সিমটমগুলো আছে সবগুলো কিন্তু সলভ হয়ে যাবে। একইভাবে আমাদের উনি একই প্রশ্ন করেছেন আরেকটা, যে পাতার নেক্রোসিস, উপরে পাতাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে, কচি পাতাগুলো সাদা হয়ে যাওয়া। কচি পাতাগুলো যদি সাদা হয়ে যায় অনেকগুলো কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে যদি শুধুমাত্র কচি পাতাগুলো সাদা হয় তাহলে বুঝতে হবে আয়রনের অভাব হয়েছে। আমাকে আমার একটা বন্ধু মজা করে বলেছিলেন একদিন যে যদি আয়রনের অভাব হয় তাহলে একটা ওই যে পিন, আমরা বিনারি নাকি যেন বলা হয়, ওগুলো যদি টবে দিয়ে দিই তাহলে নাকি আয়রনের অভাব সলভ হয়ে যায়। সো আয়রনের অভাব হলে এইরকম কচি পাতাগুলো সাদাটে হলুদ হয়ে যায়। এইরকম সিমটমগুলো দেখেন তাহলে আয়রন দিতে হবে। আয়রন দিলেই আপনার গাছগুলো আবার সুন্দর হয়ে যাবে। আয়েশা খন্দকার আপু লিখেছেন ওনার আমড়া গাছ এবং জাম্বুরা গাছ হয়েছে, বেশ বড় হয়েছে, ফুল ফল হচ্ছে না, দুটো গাছে বীজ থেকে করা হয়েছে, ফল আসার জন্য কি করতে পারি? আপু আসলে যেহেতু সিড থেকে করেছেন, কত বছর বয়স হয়েছে সেটা এখানে উল্লেখ নেই। আমি বলবো সিড থেকে যদি এই চারাগুলো করা হয় তাহলে দেখা যায় একটু সময় নেয়, কখনো 3 বছর বা 4 বছর বা 5 বছর লেগে যায়। তাতে অসুবিধা কি? থাকুক না আপনার ছাদ বাগানে, আপনি তাহলে কিছু ট্রিটমেন্ট করে দেন তাহলে হবে। ট্রিটমেন্ট হচ্ছে কতগুলো কারণে হতে পারে। একটা প্রুনিং যদি করে দেন, ডালপালা ছাঁটাই যদি করে দেন, একটু অর্গানিক ম্যাটার যদি একটু অ্যাড করে দেন, মাটির পিএইচটা ঠিক আছে কিনা যদি একটু দেখে নেন, অথবা মিউরেট অফ পটাশ, ফুল ফল আসার জন্য মিউরেট অফ পটাশ যদি অ্যাড করেন। আমি প্রুনিং যে কথাটা বললাম মানে ডালপালা ছেটে দেয়া, ডালপালা যদি ছেটে দেন, আপনি ডালটা এখানে ছাঁটলেন, তাহলে দেখা যাবে এখানে থেকে আস্তে আস্তে পচে আসতে থাকে, মরে আসতে থাকে, এটাকে ডাইব্যাক বলে। এটা সাধারণত এই ধরনের সাইট্রাস প্ল্যান্টে খুব বেশি হয়ে থাকে, পেয়ারা গাছও হয়ে থাকে। ডাইব্যাক যেন না হয়, যেদিনেই প্রুনিং করবেন, যেই ছুরিটা দিয়ে করবেন সেটা যেন খুব শার্প হয় এবং পরিষ্কার হয়, যেন ডিজিজ না থাকে। আর এটা কাটার পর আপনাকে অবশ্যই যে কোনো একটা কপার ফাঙ্গিসাইড, বর্ধ মিক্সচার হতে পারে, ডাইথেনাম 45 হতে পারে, অথবা যদি না থাকে তাহলে নিম তেল যদি স্প্রে করে দেন তাহলে চলবে, অথবা তাও যদি না থাকে পানির সাথে 2 ফোঁটা লিকুইড সাবান মিশিয়ে একটু ঝাঁকা দিয়ে গাছের ডালগুলো ধুয়ে দেন, তাহলে দেখবেন ডাইব্যাক হবে না। তাহলে প্রুনিং একটা করতে হবে আপনার। আর অর্গানিক ম্যাটার অ্যাড করতে হবে। অর্গানিক ম্যাটার কত রকম আছে, গোবর দিতে পারেন, কম্পোস্ট দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, এগুলো একটু বাড়িয়ে দেন তাহলে দেখবেন আপনার গাছের চেহারা পাল্টে গিয়েছে। আর যখন বৃষ্টি কমে যাবে, যখন মাটিটা ঝুরঝুরা থাকবে, তখন মাটিতে একটু ডাই অ্যামোনিয়াম ফসফেট ড্যাপ সারটা যদি একটু দিয়ে দেন, বেশ ভালো গ্রোথ হয়, খুব সুন্দর হয়। আর পিএস এর কথা আমরা অনেকবার বলেছি, খুব যদি পিএস যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে না। সো আপনি একটু চুন দিয়ে দেন না, গাছের গোড়ায় একটু চুন দিয়ে দেন, একটা ড্রামে 1 টেবিল স্পুন চুন দিয়ে দেন, চুন দিয়ে মাটিটা যদি নিড়িয়ে দেন তাহলেও কিন্তু দেখবেন ফুল আসবে খুব দ্রুত। ফুল আসার জন্য মিউরেট অফ পটাশ, লাল যে সারটা আছে সেটা ব্যবহার করলেও ভালো ফলন দেয়, সেদিকেও একটু খেয়াল রাখতে পারেন। রুমানা মিতু আপু সবসময় অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেন, আমার খুব দেখার ইচ্ছা ওনার বাগানটা পুরো ছবি, একটা ভিডিও দেখতে পারলে ভালো হতো। তো অনেক প্রশ্ন করেন, আমার কাছে খুব ভালোই লাগে। সুন্দর একটি ছবি পাঠিয়ে উনি প্রশ্ন করেছেন বিস্তারিত বলার জন্য। যে ছবিটা, এই ছবিটা যেটা দেখা যাচ্ছে, পেয়ারা গাছের নিচে, পেয়ারা ফলটা নিচের থেকে পচে পচে আসতেছে, গোড়া পচন বা ব্লোজম এন্ড রড বলা হয়। এটা রডটা বুঝতেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে রোগ, আসলে রোগ না, কিন্তু এটা ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার। আমরা কিছু ছবি দেখি, এই রোগটা টমেটোতে হয়, ব্রিঞ্জালে হয়, ক্যাপসিকামে হয়, শসাতে হয়, পেয়ারাতে হয়, পাপায়াতে হয়, এরকম সবগুলোতেই ফল নিচে থেকে আস্তে আস্তে পচে পচে আসতে থাকে। একটু ছবি দেখি। এই যেই কারণে হয় সেটা একটাই কারণ, শুধুমাত্র ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এই ক্যালসিয়াম জাতীয় যেগুলো আছে, অথবা জিপসাম ক্যালসিয়াম সালফেট,
জিপসাম, ডলোমাইট, চুন, এগুলো সবগুলোতে ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়াম যদি অ্যাড করে দেন তাহলে, চুন যদি অ্যাড করে দেন তাহলে এই রোগটা হবে না। তাহলে রোগের আরো কয়েকটা সিমটম দেখি। টমেটো গাছের আগার পাতাগুলো এইভাবে নষ্ট হয়ে যায়, টমেটোর ঠিক পিছনের পোর্শনটা আস্তে আস্তে পচতে থাকে, এই ছবিতে যেটা দেখা যাচ্ছে পচতে থাকে, সেটাও কিন্তু ব্লোজোম্যান রট। কিসের অভাবে? ক্যালসিয়ামের অভাবে। আপনারা মনে করতে পারেন রোগ বালাই হয়েছে সমানে ফাঙ্গিসাইড, না ফাঙ্গিসাইড দিলে হবে না, ক্যালসিয়াম দিলে ভালো হয়ে যাবে। সো এই রকম যদি হয় তাহলে কিন্তু দেখেন শরীফা পাতা নিচে থেকে পচে আসতেছে, শশার ভিতরে পোর্শনটা ফাঁকা হয়ে যাচ্ছে, ক্যাপসিকামের নিচে থেকে পচে পচে আসতেছে, টমেটোর নিচে থেকে পচে পচে আসতেছে, স্কোয়াশের নিচে থেকে পচে পচে আসতেছে। সবগুলোর একটাই কারণ, শুধু ক্যালসিয়াম। মানে চুন দিলে সব সলিউশন হয়ে গেল। আপনি যে চুন অথবা যদি জিপসাম সার দেন তাহলে খুব ভালো হয়। এছাড়া যদি টবে যদি আপনি হাড়ের গুঁড়া দেন, ডিমের খোসা দেন অথবা জিপসাম সার দেন তাহলে কিন্তু আপনার এই রোগ হবে না। এই যে পচনটা যেটা হয় নিচে থেকে সেটা হবে না। তাহলে এইরকম গোড়া পচা যে নিচে থেকে পচে আসে সেটার জন্য শুধুমাত্র ক্যালসিয়াম দিলেই যথেষ্ট। ক্যালসিয়াম কিসে পাওয়া যায়? চুনে পাওয়া যায়, জিপসামে পাওয়া যায়, হাড়ের গুঁড়াতে পাওয়া যায়, ডিমের খোসাতে পাওয়া যায়, সেগুলো দিলেই যথেষ্ট। রুমান আপু আরো বলেছেন, প্রশ্ন করেছেন, এবং একই রকম প্রশ্ন কিন্তু রূপা মাহমুদ আপুও করেছেন যে পেয়ারা, লেবু এই ফলগুলো একটু বড় হয়ে পড়ে যায়। আমরা কিন্তু গত একটা ক্লাসে বলেছিলাম পলিনেশনের অভাব হলে মেল ফিমেল যদি না মিলে তাহলে কিন্তু পড়ে যায়। এছাড়া অনেকগুলো কারণ রয়ে গিয়েছে, একটু কারণগুলো একটু দেখি। কিছু ইন্টারনাল কারণ আছে, কিছু এক্সটার্নাল কারণ আছে। ইন্টারনাল কারণ হচ্ছে পলিনেশন আর ফিজিওলজিক্যাল অথবা হরমোনাল কারণে কিছু কিছু ফল পড়ে যায়। দেখবেন দেশের বাইরে আপেল গাছের নিচে প্রচুর আপেল পড়ে আছে, সেই রকম অনেকগুলো হরমোনাল কারণে পড়ে যায়। তবে আমাদের যে পড়ে যাওয়ার যে সমস্যাটা, সেটা কখনো বেশি পানি দেওয়ার জন্য পড়ে যায়, আবার পানির অভাবে পড়ে যায়, আবার কখনো কখনো খাবারের অভাবে পড়ে, যেমন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট খাবারের অভাবে। কেমন খাবারের অভাবে? বোরন খুব দরকার, পটাশ খুব দরকার, ক্যালসিয়াম খুব দরকার, এই নিউট্রিয়েন্টগুলো অভাবে গাছ থেকে ফল পড়ে যায়। তাহলে খেয়াল রাখবেন, বোরনের অভাব হতে পারে, পটাশিয়ামের অভাবে হতে পারে, ক্যালসিয়ামের অভাব হতে পারে। এগুলো আমরা সামান্য পরিমাণে যদি জমিতে দিয়ে দিই, তাহলে টবে যদি দিয়ে দিই তাহলে পড়বে না। আবার আরেকটা জিনিস মজার আছে, যদি বেশি পরিমাণে নাইট্রোজেন, ইউরিয়া সার দেন তাহলেও কিন্তু ফল পড়ে যাবে। বেশি করে যদি ইউরিয়া দেওয়া হয় তাহলে গাছের গ্রোথ ভালো হয়, কিন্তু ফল CN রেশিওর কারণে ফলগুলো ড্রপ করে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এছাড়া তো রোগ বালাই, ওই যে যদি বাঘ আসে, মিলিবাগ যদি আসে তাহলে পরে, নেমাটোডের কারণে পড়ে, এই সবগুলো অনেকগুলো কারণে কিন্তু ফল পড়ে যেতে পারে। আমি মনে করছি আপনার যে ছবিগুলো দিয়েছেন, লেবু পড়ে যাওয়া বা পেয়ারা পড়ে যাওয়া, সেটা বোরনের অভাবে হয়তো বা এই ঘটনাটা ঘটছে। মাটিতে একটু চুন দিয়ে সামান্য একটু বোরন যদি দিয়ে দেন তাহলে দেখবেন আপনার গাছগুলো আবার সুন্দর হয়ে যাবে, ফল পড়বে না। মিতু আপু আরো সুন্দর একটা ছবি পাঠিয়ে, এইরকম একটা মালটার ছবি পাঠিয়ে বলেছেন এটা স্ক্যাব রোগ। স্ক্যাব ডিজিজটা হচ্ছে ব্রাউন কালার, উপর থেকে চামড়াগুলো কেমন যেন খসখসে হয়ে যায়, চামড়াগুলো ব্রাউন কালার হয়ে যায়। স্ক্যাব ডিজিজ হলে ফলনের খুব বেশি প্রভাব পড়ে না বা পুষ্টিমানের কোনো অভাব হয় না, আপনি কিন্তু ফলটা খেতে পারবেন। তবে না বেশি যদি আক্রমণ করে তাহলে ফলগুলো কিন্তু ড্রপ আউট হয়ে যায়, পড়ে যেতে পারে, রোগের কারণে পড়ে যেতে পারে। সো আপনার কিন্তু অবশ্যই এই সিমটমটা যখনই দেখা দেয় তখনই কপার ফাঙ্গিসাইড, যেমন হচ্ছে বড্ড মিক্সচার দিতে পারেন, তারপর হচ্ছে সাবান পানি দিয়ে ধুয়ে দিতে পারেন, তারপর নিম তেল স্প্রে করতে পারেন। এইগুলো করলে, আপনি নিম তেল স্প্রে যদি করেন তাহলে এই রোগটা হবে না, বা হলে ভালো হয়ে যাবে। মিতু আপু একটা ছবি দিয়েছেন, আমার দেখেই একটু ভয় লাগছিল, কি সুন্দর পোকাটা। এই পোকাটা কিন্তু লেমন বাটারফ্লাই, লেমনের ক্যাটারপিলার। এবং এখানে বাঁ পাশে যে ছবিটা আছে, এখানে দেখেন প্রচুর পরিমাণে ডিম পেড়েছে। কখনো যদি কোনো গাছের একটা পাতার উপরে পোর্শন একটু জায়গা সাদাটে ভাব আসে, পাতাটা তুলে দেখবেন নিচে কিন্তু পোকা ডিম পেড়েছে। আমি আবার বলি, যে কোনো গাছে, লাউ গাছ হতে পারে, শশা গাছ হতে পারে, বেগুন গাছ হতে পারে, সাইট্রাস হতে পারে, যখনই উপরে পাতাটা ভিতরে একটু পোর্শন
সাদাতে হয়েছে বা হলদে হয়ে গেছে, নিচে তুলে দেখবেন পোকা ডিম পেড়েছে। ওই পোকা পাতাটা তুলে পা দিয়ে পিষে ফেললেই তাকে মেরে ফেলা যেত। আমরা এইটা লেমন বাটারফ্লাইটা দেখেন, এখানে এই ক্যাটারপিলারটা কিন্তু ডেঞ্জারাস। কেমন ডেঞ্জারাস দেখেন, সবগুলো পাতা কিন্তু খেয়ে ফেলবে, এক রাতে কিন্তু অনেক পাতা খেয়ে ফেলে। সো এটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে অবশ্যই ডিম অবস্থায় পাতাগুলো তুলে পা দিয়ে পিষে মেরে ফেলতে হবে। কি ভয়ঙ্কর! এছাড়া যদি না পারেন তাহলে সাবান পানি দিয়ে ধুয়ে দিতে হবে। পাতার নিচে কিন্তু ডিম পারে, তো পাতার উপরে কিছু করলেও কোনো লাভ হবে না, পাতার নিচে কিন্তু পড়তে হবে। নিম তেল দিতে পারেন, এছাড়া রসুনের পানি দিতে পারেন, মরিচের গুঁড়া মিশিয়ে দিতে পারেন। এরকম অনেকভাবে অনেকগুলো সলিউশন আপনারা বলেছে, আলাপ করেছে, সেগুলো দিয়ে আপনি দেখতে পারেন। যদি তারপরে কন্ট্রোল না হয় তাহলে ইনসেক্টিসাইড অবশ্যই দিতে হবে। তবে কম থাকা অবস্থায়, ডিম থাকা অবস্থায় পাতা দেখে দেখে যদি পরিষ্কার করে ফেলেন তাহলে আর কোনো ইনসেক্টিসাইড দিতে হবে না। রুমানা মিত্তু আপু একটা ছবি পাঠিয়েছেন, ছবিটার গোলাপের চারা। আপনি কি বলতে পারবেন যে গোলাপের চারা কিভাবে চারা তৈরি করা হয়? একটা রুট স্টক মাটির সাথে যেটা লাগানো থাকে ওয়াইল্ড, কারণ শিকড় গজায় না, হাইব্রিড জাতগুলোতে শিকড় গজায় না, এর জন্য রুট স্টক ওয়াইল্ড গাছটা লাগানো হয়। তার উপরে জোড়া দিয়ে টি বার্ডিং করে গাছটা কিন্তু রোজে গাছ বাজারে যেগুলো পাওয়া যায় করা হয়। নিচে রুট স্টক, উপরে হচ্ছে সায়ন, জোড়া দেওয়া হয়, টি বার্ডিং করে জোড়া দেওয়া হয়। আচ্ছা, বলতে পারবেন যে এই রুট স্টকটার পাতাগুলো কয়টা হবে? আমরা দেখে নিই। নিচের ওয়াইল্ড যদি হয় ফুলগুলোর অনেক কম পাপড়ি থাকবে এবং পাতা থাকবে বেশি। আর যদি হাইব্রিড জাত, যেটা আমার সায়নটা, সেটা কিন্তু খুব সুন্দর ফুল, আর এটা হচ্ছে রুট স্টক, মাটির সাথে লাগানো থাকে। তাহলে এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জোড়াটার উপরের পোর্শনগুলো আমার দরকারি, নিচের পোর্শনটা দরকার না। নিচের থেকে কি বের হবে? নিচের থেকে এইরকম 7 পাতার, 7 থেকে 9 পাতা, 7 পাতার পাতাগুলো বের হবে নিচের পোর্শন থেকে, রুট স্টক থেকে। আর যেটা সায়ন আমাদের ডিজায়ার প্ল্যান, সেখান থেকে 5 পাতা বের হবে। কোনগুলো? পাতাগুলো 5 পাতার হবে। বা পাশের ছবিটা হচ্ছে 7 পাতা, সেগুলো হচ্ছে নিচেরটাতে থাকবে, উপরেরটাতে থাকবে হচ্ছে 5 পাতা। আমি যদি নিচে থেকে গাছ বের হতে দেই তাহলে কিন্তু এইটা গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সো আপনার নিচের থেকে যেই ডালপালা বের হবে সবগুলো কিন্তু কেটে দিতে হবে, নখ দিয়ে ভেঙে দিতে হবে। কখনো এই 7 পাতার কোনো ডাল আপনার যে হাইব্রিড গাছটা আছে সেটার ভিতরে রাখা যাবে না, কারণ জোড়া দেয়া, উপর থেকে বের হবে হচ্ছে 5 পাতা, নিচে থেকে বের হবে 7 পাতা। 7 পাতার সব ডালগুলো আপনি সবগুলো ভেঙে ফেলবেন, তাহলে দেখবেন সলিউশন হয়ে গেল। সো এইরকম ভাবে কিন্তু আমরা রোজের ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস দেখি। আপনার খেয়াল করে দেখেন, একটা কৃষকের মাঠে একটা গাছে রোজ কতগুলো রোজ হয়, কিন্তু আপনি যে টবে রেখে দিয়েছেন একটা গাছে একটা ফুল বা 2টা ফুল হয়। কেন বলতে পারবেন? একটা ফুল হওয়ার পরে ফুলটা যখন পাপড়িগুলো ঝরে পড়ে তখন নিচে একটা সিড তৈরি হয়ে যায়। সিড তৈরি হয়ে যাওয়া মানেই হচ্ছে গাছটা বুঝে ফেললো আমার আর ফুলের দরকার নেই, আমার নেক্সট জেনারেশন তৈরি করার জন্য সিস্টেম ডেভেলপ হয়ে গিয়েছে। এর জন্য গাছেই পাপড়িগুলো, ফুলের পাপড়িগুলো পড়তে দিবেন না, কেটে ফেলবেন, তার আগে কেটে ফেলবেন। কেটে কি করবেন? নেটওয়ার্কে দিতে পারেন, স্পাউসকে দিতে পারেন, আর যদি সময় থাকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমার জন্য নিয়ে আসতে পারেন। আমি ফুল খুব পছন্দ করি। সো গোলাপ ফুল গাছেই সিড উৎপাদন করতে দেয়া যাবে না, যখনই ফুলটা ফুটবে তখনই কেটে ফেলতে হবে। আর কাটলেই নতুন নতুন আবার ফুল তৈরি হবে, কুড়ি তৈরি হবে, সেটা দিকে খেয়াল রাখবেন। সো আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি করছেন কিনা, কাটছেন কিনা। ফুলগুলো যদি কেটে ফেলেন তাহলে কিন্তু ফুল উৎপাদন বাড়বে। সোহেল রানা ভাই রুটিং হরমোন নিয়ে কথা বলেছেন। উনি অনেক পড়ালেখা করছেন। আসলে রুটিং হরমোন কথাটা খুব সুন্দর, আমরাও রুটিং হরমোন ইউজ করি, কিন্তু খেয়াল করে দেখেন তো একটা বোগেনভিলিয়া, বাগানবিলাসের ডাল কেটে লাগিয়ে দেন, শিকড় গজিয়ে যায়। একটা চন্দ্রমল্লিকা ডাল কেটে লাগিয়ে দেন, শিকড় হয়ে যায়। আমরা একটা আঙ্গুরের ডাল কেটে লাগিয়ে দেন, গাছ হয়ে যায়। আসলে হচ্ছে
যদি ফাঙ্গাস না গ্রো করে অথবা এখানে যে ছিদ্রটা থাকে এটা দিয়ে গাছের ডালের ভিতরে যদি পানি না ঢুকে, তাহলে কিন্তু আপনার কাটিংগুলো হয়ে যাবে। রুটিং হরমোনের জন্য এত টেনশন করার কোনো কারণ নেই। আমি নিজেই কিন্তু রুটিং হরমোন ইউজ করি না, এমনি এমনি গাছ হয়। তবুও বলছি ভাই, আপনার রুটিং হরমোন নিয়ে সাধারণত প্ল্যান্ট প্রপাগেশন সিড দিয়ে করে, তো রুটিং হরমোন দরকার নাই, লেয়ারিং এ দরকার নাই, গ্রাফটিং এ দরকার নাই, কাটিং করার সময় ডাল কেটে লাগানোর সময় শুধু লাগে। সো দেখি কাটিং করে ডাল লাগানোর সময় স্টেম কাটিং হতে পারে, রুট লিফ কাটিং হতে পারে, রুট কাটিং হতে পারে, তখনই কিন্তু আমরা রুটিং মিডিয়া বা রুটিং হরমোন ইউজ করি। রুটিং হরমোন বাজারে কিনতে পাওয়া যায় লোটন হিসেবে, নানাবিধ নাম দিয়ে বিক্রি করে। সবগুলো হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড অথবা ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তো সব রুটিং হচ্ছে ওই রকম। তো বাজারে এগুলো পাওয়া যায়, বিভিন্ন নামে বিক্রি হয়, অথবা যদি আপনি ওই যে টিকাটুটির দিকে যান, ওখানে রুটিং হরমোন বিক্রি হয়। আসলে কোনো দরকার নাই, এমনি রুট গ্রো করে। শুধুমাত্র যেই জায়গাটাতে কাটছেন সেই জায়গাতে ফাঙ্গাস যেন গ্রো না করতে পারে, এই ব্যবস্থাটা করে দিলেই রুট গ্রো করবে এবং শুট গ্রো করবে। সো আমি একটু দেখাই আমি কি করি জানেন। আমি পানির ভিতরে একটু পানি নিয়ে পানির ভিতরে গাছটা রেখে দিয়ে তারপর লাগাই, শিকড় গজিয়ে যায় খুব সহজে। আর পানির ভিতরে যদি একটু ভ্যাক্সাসল জাতীয় কিছু দিয়ে দেন তাহলে আর রুট গ্রো করলো না। এছাড়া আপনি কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করতে পারেন। অ্যালোভেরা জেল যদি অ্যালোভেরা চামড়াটা ছিলে জেলটার ভিতরে গাছটা লাগিয়ে ডালটা লাগিয়ে আপনি মাটিতে পুঁতে দেন, দেখবেন আপনারা ফাঙ্গাস গ্রো করবে না, রুট দ্রুত বের হবে। সহজ কথা হচ্ছে মধুর ভিতরে যদি একটু ডুবিয়ে ডালটা লাগিয়ে দেন তাহলে কিন্তু গাছ হয়ে গেল, খুব দ্রুত শিকড় গজাবে। মধু হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট অ্যান্টিবায়োটিক, সো ফাঙ্গাস গ্রো করবে না। এছাড়া দারুচিনি গুঁড়াও যদি ডালের গোড়ার ভিতরে লাগিয়ে মাটিতে লাগিয়ে দেন তাহলে কিন্তু দারুচিনি গুঁড়া দিয়েও কিন্তু আপনার রুট হরমোনের কাজগুলি করবে। তাহলে কি দাঁড়ালো, রুট হরমোন আমার দরকার নেই। মধু হতে পারে, অ্যালোভেরা হতে পারে, দারুচিনি গুঁড়া হতে পারে, অথবা শুধুমাত্র পানিতে ভিজিয়ে রাখেন, পানিতে দিয়ে রাখেন। পানিতে যদি একটু সামান্য পরিমাণে হেক্সিসল অথবা হাইড্রোজেন পারক্সাইড, যেগুলো আমরা ওই যে বিভিন্ন সময় হাত স্যানিটাইজার হিসেবে ব্যবহার করি, এগুলো যদি একটু মিশিয়ে দিয়ে ডালটা রেখে দেন, শিকড় গজিয়ে যাবে, তারপর আপনি লাগিয়ে দেন, কাজ ভালো হয়ে যাবে। সো এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। আমরা কিন্তু আমি যে সবসময় করি অর্কিডের যে চারা করি, আমি শুধুমাত্র পানির ভিতর দিয়ে রাখি। আলুর চারা করি পানির ভিতর দিয়ে রাখি। সো পানির ভিতর দিয়েও এই ওয়াটার কালচার করেও কিন্তু আপনি গাছের চারা করতে পারেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন সুপারফুড ফাংশনাল ফুড নিয়ে, যেমন হচ্ছে ফাংশনাল ফুড সজনার পাতা অথবা স্পিরুলিনা নিয়ে কথা বলার জন্য। স্পিরুলিনা হচ্ছে সুপারফুড, সজনা পাতাও কিন্তু সুপারফুড। স্পিরুলিনা যদি আমরা খাই তাহলে দেখা যাবে স্কিন ভালো থাকবে, যেহেতু প্রোটিন আছে, শরীরটা ভেঙে পড়বে না, বয়সের সাথে সাথে আমাদের শরীর ভেঙে পড়ে, সেটা পড়বে না। এছাড়া চুল পড়বে না, নানাবিধ জিনিস আছে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে এটার ভিতরে প্রোটিন আছে। আমরা মাংস কেন খাই না, মাংসের ভিতরে প্রোটিন আছে। মাংস খাই না কারণ এটার সাথে ফ্যাট চলে আসে, এটা ফ্যাট ফ্রি। স্পিরুলিনা হচ্ছে প্রোটিন আছে। সো স্পিরুলিনা প্রোটিন, করোনাকালীন সময় অনেকেই বলে যে প্রচুর পরিমাণে প্রোটিন খান তাহলে করোনা হবে না। সো প্রোটিনের বেশি খেলে আমাদের মাংসের সাথে ফ্যাট ঢুকে যাচ্ছে, সেজন্য মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি স্পিরুলিনা খাই তাহলে দেখা যাবে সেই রকম সম্ভাবনা হবে না। আয়রন আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, বিভিন্ন রকম বুস্টার আছে, ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তারপর হচ্ছে ব্লাড প্রেশার কমায়, ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে। এরকম অনেকগুলো উপকার রয়ে গিয়েছে স্পিরুলিনা। আমি আশা করছি যে আমরা কোনো এক সময়ে করোনার পরবর্তীতে আমরা সবাইকে একটা ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দিব কিভাবে আপনার ছাদে স্পিরুলিনা প্রোডাকশন করবেন। প্রোডাকশন করার জন্য আপনার কিছুই লাগবে না, জাস্ট এইরকম পট। দেখেন আমরা কিন্তু এখানে 2টা র্যাক করেছি, এই একটা র্যাকের ভিতরে এই 4টা 16টা বক্স রেখেছি। আপনার বারান্দাটা খুব ছোট, আপনি 4টা বক্স রেখে করেন, অথবা আপনার বক্সগুলো বড় তাহলে 2টা বক্সে করেন। মানে আপনি বক্সের উপরে নির্ভর করে আপনি কিন্তু ছাদ বাগানে অথবা আপনার ব্যালকনি বাগানে কিন্তু স্পিরুলিনা প্রোডাকশন করতে পারেন, যেগুলো
আপনি সহজেই কিন্তু কনজাম্পশন করতে পারবেন, বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, তারপর প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই উপকারী একটা স্পিরুলিনা। তাই স্পিরুলিনাকে বলা হয়, আপনারা খেয়াল করে দেখেছেন 90 মিনিট ফুটবল প্লেয়াররা দেখেন দৌড়াচ্ছে, তাদের এত এনার্জি পায় কোথা থেকে? সব খাবারের ভিতরে সিক্রেট হচ্ছে এই রকম সুপার ফুডগুলো, তাই এত এনার্জি তারা পায়। রফিক সারাফাতি ভাই লিখেছেন, উনি একটা ছবি দিয়েছেন স্ট্রবেরি, এটার সমাধান চাচ্ছেন। আসলে স্ট্রবেরি নিয়ে একটু ভাবা দরকার। স্ট্রবেরি কিন্তু উইন্টার সিজন ক্রপস। আপনি যে চারাটা রেখে দিতে পেরেছেন এখন পর্যন্ত, সেটাই আমার কাছে আশ্চর্য লাগছে। আপনি কিভাবে এত সুন্দর করে চারাটা রাখলেন? চারাটা থেকে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে কোনো রোগ ধরা পড়েছে, রোগের জন্য এটা পচে যাচ্ছে। এবং দেখবেন স্ট্রবেরি গাছের স্টেম নাই, কাণ্ড নাই, এটাকে ক্রাউন বলে, একদম মাটির লেভেলে থাকে, দেখেন পচা শুরু হয়ে গিয়েছে গাছটায়। এখানে ফিউজারিয়াম অথবা ভার্টিসিলাম উইল্ড হতে পারে। ফিউজারিয়াম হলে আর এটা রক্ষা করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তবে আপনাদের যারা স্ট্রবেরি নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য বলছি, স্ট্রবেরি গাছ, আমি ছবি দেখাই, স্ট্রবেরি গাছ, এটা থেকে অনেকগুলো স্টোলন বের হয়, সাকার বের হয়, স্টোলন বের হয়, এবং এই সাকার থেকে চারাগুলো করে। মজার ব্যাপার হচ্ছে এই বছর এটা থেকে যে ফলগুলো হলো, আগামী বছর এই গাছটাতে ফল কিন্তু ভালো হবে না, ছোট ছোট হবে। আর এই চারাগুলো থেকে যদি করি তাহলেও কিন্তু ডিজেনারেশন হয়, স্ট্রবেরি ডিজেনারেশন হয়। এর জন্য কিন্তু স্ট্রবেরি আপনি চারা, একটা চারা থেকে আবার চারা করে যখন করছেন, তারপর দেখবেন ফলনগুলো একদম বাজে হয়ে যাচ্ছে। সো সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। আমার কাছে যেটা মনে হয় যে স্ট্রবেরির চারাগুলো আপনি যে রেখে দিয়েছেন, এটাতে খুব বেশি ভালো ফলন হবে না। আপনি আগামীতে 1 বছর চাষ করে ওই স্টোলনগুলো থেকে চারাগুলো যদি করতেন তাহলে ভালো হতো। আর আপনার যে সিমটমগুলো দেখা যাচ্ছে, এখানে ফিউজারিয়াম অথবা ভার্টিসিলাম ধরেছে, এই গাছগুলোকে বাঁচানো সম্ভব হবে না বলে আমার ধারণা। যদি এখান থেকে কোনো রানার অথবা সাকার বের হয়ে যায়, তাহলে হয়তো বা নতুন একটা চারা আপনি রাখতে পারবেন। এই চারাটা মরেই যাবে, এটা দিয়ে ফলন হবে না, এই চারাটা রাখা কোনো যুক্তিগত দেখি না। রূপা মাহমুদ আপা আরেকটা প্রশ্ন করেছেন পেঁপে নিয়ে, পেঁপে গাছের যত্ন বা সার ব্যবস্থাপনা নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশে 2 ধরনের পেঁপে পাওয়া যায়, একটা হচ্ছে আমাদের দেশীয় পেঁপে, আর এটা হচ্ছে হাইব্রিড পেঁপে, যেগুলো আমরা বলি রেড লেডি। রেড লেডিতে প্রচুর পরিমাণ মেল ফিমেল একসাথে হওয়ার জন্য, হারমাফ্রোডাইট হওয়ার জন্য প্রচুর পরিমাণে ফল ধরে। আমাদের দেশীয় ফলগুলো অনেক টেস্টি, কিন্তু ফল অনেক সময় খুব কম ধরে মেল ফিমেলের সমস্যার কারণে। সার ব্যবস্থাপনা খুব ইম্পর্টেন্ট। প্রতি গাছে কেমন করে সার দিতে হবে, গর্ত যেটা পিট যেটা তৈরি করি সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট পেঁপে গাছের জন্য। এর জন্য প্রথম থেকেই ভালোভাবে জৈব সার দিয়ে, টিএসপি, জিপসাম, বোরাক্স, জিঙ্ক, এগুলো দিয়ে কিন্তু আপনাদের গর্তটা, মাটিটা তৈরি করে নিতে হবে। তৈরি করার পর আমি কিন্তু আবার বলছি, জৈব সার প্রচুর পরিমাণে দিতে হবে। আধা কেজি মতো টিএসপি, 250 গ্রামের মতো জিপসাম, বোরাক্স সামান্য, জিঙ্ক সামান্য, এগুলো দিয়ে পিটটা তৈরি করলাম, হয়ে গেল, গাছ লাগানো হলো। তারপরে 1 মাস পর পর আধা কেজি ইউরিয়া বা তার চেয়ে একটু কম ইউরিয়া দিয়ে, বড় জায়গা নিয়ে আপনি ইউরিয়া ছিটিয়ে দিয়ে গাছগুলো নাড়িয়ে দিলে গাছে ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, ইউরিয়া সার যদি বেশি হয়ে যায়, আমি আবার বলি, ইউরিয়া সার যদি বেশি হয় সব গাছই, তাহলে দেখবেন পাতার কোয়ালিটি কিন্তু নরম হয়ে যায়, পাতাটা খুব মোটা মোটা হয়, যার ফলশ্রুতিতে ভাইরাস আক্রমণ হওয়া, পোকার আক্রমণ হওয়া, রোগবালাই আক্রমণ হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই ইউরিয়া সার দেওয়ার সময় একটু সাবধানে দিবেন। 1 মাস পর পর সামান্য পরিমাণে 50 গ্রাম বা 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম করে সার দিয়ে দিয়ে পুরো প্রোডাকশন পিরিয়ডে সার দিতে হবে, ইউরিয়া এবং এমওপি। আপনারা জানেন টিএসপি সার একবারে দিয়ে দিলেও চলে, কিন্তু ইউরিয়া এবং এমওপি সারটা কিন্তু ইনস্টলমেন্টে দিলে গাছ ভালো হয়, সেটাই খেয়াল রাখবেন। ইউরিয়া বেশি হলে ভাইরাস হওয়ার সম্ভাবনা দেখা দিবে, পিঁপড়া আসার সম্ভাবনা দেখা দিবে, এরকম নানাবিধ সমস্যা দেখা দেয়। একটা পিঁপড়া ছবি দেখছি, অনেকেই প্রশ্ন করেন পিঁপড়া কিভাবে কন্ট্রোল করবেন। এটা খুব প্রচুর পরিমাণে দেখা যায়, কিন্তু আমরা সাধারণত পিঁপড়া কিন্তু মারি না। পিঁপড়া না মারাই উচিত, কারণ আমাদের গাছের খুব ডাইরেক্টলি সে ক্ষতি করে না, কিন্তু আমাদের ডিজিজ এবং ইনসেক্ট নিয়ে আসার জন্য
পিঁপড়ার ভূমিকা কিন্তু অনেক বেশি। এরকম আলিয়া বেগম আপু লিখেছেন, পিঁপড়া হলে কি হবে, বড় বড় লাল পিঁপড়া কি উনি কন্ট্রোল করবেন। পিঁপড়া এবং উই পোকা এগুলো অনেক রকমের, টবের নিচে হয়, টবে মাটিতে হয়। টবের নিচে হলে আমরা কেরোসিন ছিটিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু মাটির ভিতরে যদি পিঁপড়া হয় তাহলে সরানো খুব সমস্যা। ঘরেও কিন্তু পিঁপড়া দেখা যায়। তো পিঁপড়া সমস্যার সমাধান করার জন্য কিছু কথা বলি, কিভাবে আমরা পিঁপড়া কন্ট্রোল করব। পিঁপড়া না কন্ট্রোল করলে কি হবে, আপনার সিড যেটা লাগাচ্ছেন সিডটাকে নিয়ে চলে যাবে, অথবা মিলিবাগ নিয়ে আসার জন্য, রোগ বালাই নিয়ে আসার জন্য পিঁপড়া কিন্তু দায়ী। সো কিভাবে আমরা কন্ট্রোল করবো দেখি। আপনি দারুচিনি গুঁড়া করে পিঁপড়া যেই পাশে আছে, যেই জায়গাতে আছে, টবে অথবা আপনার বেডের পাশে বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে ওখানে একটু ছিটিয়ে দিয়ে রাখেন, পিঁপড়া দৌড়ে পালাবে। সো সহজ উপায় হচ্ছে দারুচিনি গুঁড়া করে দিয়ে আপনি কিন্তু পিঁপড়া সরিয়ে ফেলতে পারেন। তাহলে দারুচিনি গুঁড়া হচ্ছে পিঁপড়া সহজে কন্ট্রোল করার উপায়, গুঁড়া দিলেই চলে যাবে। আমি বলেছিলাম টবের নিচে যদি হয় পিঁপড়া তাহলে দারুচিনি দরকার নাই, একটু কেরোসিন ছিটিয়ে দেন, তাহলে দৌড়ে পালিয়ে যাবে। আরেকটা পদ্ধতি, মাটির সাথে যদি মিশে যায় তখন সেভিন দিতে হয়। নায়ার সুলতানা আপু কিন্তু বলেছেন সেভিনটা দেওয়ার নিয়মটা কি। সেভিন নেওয়ার কিছুই নেই, যখন আপনি পিঁপড়া দেখবেন মাটিটা একটু নিড়িয়ে দিয়ে ওই মাটির সাথে 1 চামচ, একটা টবে 12 ইঞ্চি টবে 1 টিস্পুন আপনি দিয়ে দেন, 14 ইঞ্চি টবে 1 টিস্পুন যদি দেন যথেষ্ট, তাহলে দেখবেন আপনি সমস্ত পিঁপড়া উই পোকা সবগুলো দৌড়ে পালাবে। একটা একটা মজার যেটা হচ্ছে পিঁপড়া এবং তেলাপোকা আপনার ঘরেও কিন্তু আছে, তাই না? টবে আছে, ঘরে আছে, অথবা আপনার ড্রাগন গাছের ভিতর আছে। তাহলে এগুলো কিভাবে আপনি কন্ট্রোল করবেন? সহজ উপায় বলি। 1 চামচ চিনি, 1 চামচ বরিক পাউডার। বরিক পাউডার কোনটা? বোরাক্স। আমরা ক্যারাম খেলার সময় যেটা ব্যবহার করি, বরিক পাউডার। 1 চামচ চিনি, 1 চামচ বরিক পাউডার মিশিয়ে হালকা পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলেন। পেস্টটা আপনি পিঁপড়া যেই পাশ দিয়ে ঘোরাফেরা করছে সেখানে আপনি একটু স্পট দিয়ে দেন, দেখবেন এই এলাকার সমস্ত পিঁপড়া দৌড়ে পালিয়েছে অথবা মারা গিয়েছে। তেলাপোকা সবগুলো মারা যাবে। তেলাপোকা মারার জন্য খুবই ইফেক্টিভ। কি? 1 চামচ চিনি, 1 চামচ বরিক পাউডার মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলবে একটু পানি দিয়ে, তারপরে একটু একটু করে লাগিয়ে দিবেন যে রাস্তা দিয়ে তেলাপোকা ঘোরাফেরা করে, দেখবেন তেলাপোকা কন্ট্রোল। আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি, আমি একটু আরেকটা বিষয় নিয়ে গল্প করতে চাই। সেটা হচ্ছে আমাদের আমরা যেই লাইভগুলো করি বা প্রশ্নগুলো আমরা নেই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি, অনেকেই কিন্তু আমাদেরকে বারবারই বলেন যে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আপনাদেরকে। তাই আমি প্রথমেই শুরুতেই আজকে বলেছিলাম যে আপনারা প্লিজ একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে অনেকেই জানতে পারবে আমাদের এই আলোচনাগুলো। এখন গ্রিন বাংলাদেশ সবসময় কিন্তু আপনাদের কাছে গাছের চারা অথবা সিড পৌঁছে দেয়। আমরা ইভেন্ট করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মাঝেই আপনার কাছে সিড পৌঁছে দিব, কিন্তু আগের মতো হই হুল্লো করে আমরা করতে পারবো না। তবে আমরা সবার কাছে, সবার বাসায় কিভাবে আমরা চারা এবং সিড পৌঁছে দেওয়ার আমরা একটা প্ল্যান করে আপনাদের সবাইকে জানিয়ে দিব, কিভাবে আমরা চারা অথবা সিড আপনার কাছে হাতে পৌঁছে দিতে পারি সব ধরনের। মনে রাখবেন আমাদের শীতের সবজিগুলো বা শীতের যেই ফসলগুলো হয়, অনেকগুলো ফসল আছে ডে লাইট সেন্সিটিভ, মানে হচ্ছে শর্ট ডে প্ল্যান অথবা লং ডে প্ল্যান। সো আপনি যদি এখন যদি চারা লাগিয়ে ফেলেন তাহলেও কিন্তু ফলন দিতে দিতে ওই নভেম্বর ডিসেম্বরে যাবে। সো এত আগে আপনাদের সিজনটা কিন্তু বুঝতে হবে। এর জন্য শীতকালীন ফসল, গরমকালীন ফসলে ভাগ হয়েছে। সো এখন আর্লি লাগিয়ে ফেলেন। আপনি এখন যদি টমেটো গাছ লাগিয়ে ফেলেন, দেখবেন টমেটো গাছের গ্রোথ হচ্ছে, লিকলিকা গাছ হচ্ছে, বড় হচ্ছে, সেই নভেম্বর ডিসেম্বর গিয়ে ফলন কিন্তু খুব কম দিচ্ছে। আবার যদি আপনি অক্টোবর মাসে, নভেম্বর মাসে আপনি লাগান, তাহলে দেখবেন ওই শীতের আমেজটা পেয়ে ফসলগুলো খুব ভালো হবে।
সো আপনাদেরকে এর জন্যই তো 90 মিনিট স্কুলিং প্রয়োজন। ফসলটা কখন লাগাতে হবে, কখন। আপনারা এখন আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা জমি, আপনাদের টব, ড্রাম যেখানে যেখানে আছে এগুলো রেডি করেন। অর্গানিক ম্যাটার, চুন, অর্গানিক ম্যাটার, প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার, চুন দিবেন। আর সম্ভব যদি হয় হাড়ের গুঁড়া, ভার্মি কম্পোস্ট যদি সম্ভব হয়, এগুলো দিয়ে আপনি জমিগুলো, মাটিগুলো রেডি করে রাখেন, একটু ঢেকে রাখেন। চুন দেওয়ার পরে যদি একটু ঢেকে রাখেন, বৃষ্টির পানি যদি না পড়ে, দেখবেন আপনার সমস্ত যেগুলো অপকারী পোকার ডিমগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। সো চুন দিয়ে, সার দিয়ে, কম্পোস্ট দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে আপনার মাটিগুলো তৈরি করেন। আপনাদের কাছে গ্রিন বাংলাদেশ পৌঁছে দিবে যেভাবেই হোক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা অবশ্যই একটা ইভেন্ট করব ভেরি সুন। আমরা ইতিমধ্যেই কিন্তু মাহবুব, যে আমাদের পিপলু ভাই আছে, রেজা ভাই আছে, মেরি আপা আছেন, লাইজু আপা আছেন, বিনতি আপু আছেন, এই সবার সাথে, ফরহাদ ভাই, সবার সাথে আমরা কিন্তু আমরা লিঙ্ক করে কথা বলেছি আমরা কিভাবে আপনাদের কাছে সিডগুলো অথবা চারাগুলো পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, সেগুলো আমি অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নিই। তামান্না পারভিন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শামীমা খন্দকার আপু রাজশাহী থেকে দেখছেন, ওয়ালাইকুম সালাম। সবাই যারা সালাম দিয়েছেন, আমার সৌভাগ্য যে আপনারা সালাম দিয়েছেন। আমি সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম সালাম। আমার জন্য দোয়া করবেন, আমাদের গ্রিন বাংলাদেশের সবাই যেন সুস্থ সুন্দর থাকতে পারি। ইমামুল হক ভাই আছেন, বীরু ভাই আছেন, সবাই অনেকেই আমাদের সাথে আছেন। সুইটি শাহ সুলতানা, নামটা অনেক সুন্দর। যাই হোক, ঢাকা। আচ্ছা, তাওহিদ আল রাবিক সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। নাহার জান্নাতুল্লাহ আছে, স্কুলিং এবার কবে শুরু? স্কুলিং আসলে কবে শুরু হবে এখনই বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, আমরা আলোচনা করছি, যতদিন না পর্যন্ত গ্যাদারিং করার পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রিস্কে যাব না। তবে আমরা একটা রুলস মেনটেন করে আমরা সিড ডিস্ট্রিবিউশন কিভাবে, আইসোলেশন, ডিস্টেন্স মেনটেন করে, আপনারা জানেন কিছুদিন আগে আমরা চারা দিয়েছি, আঙ্গুরের চারা, তারপর হচ্ছে অ্যালোভেরা, আর হচ্ছে স্টার আপেলের চারা আমরা দিয়েছি ডিস্টেন্স মেনটেন করে। সো এগুলো আমরা এইভাবেই আমরা সিড এবং সিডলিং দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজিম ভাই ডাবের কথা বলেছেন। ডাবের জন্য যেটা হচ্ছে যে হলুদ হয়ে যাচ্ছে, দেখবেন পাতাগুলো পুড়ে যাবে আস্তে আস্তে, সেটার জন্য ভালোভাবে নিড়িয়ে লবণ জাতীয়, যেমন হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ আপনি দিয়ে দেন, সাথে একটু ড্যাব দিয়ে দিন, তাহলে সবুজ হয়ে যাবে আবার পাতাগুলো। ইমামুল হক ভাই লিখেছেন, শীতকালীন সবজির জন্য ক্লিবায়ো সম্ভব হলে দিবেন। অবশ্যই ক্লিবায়ো আমরা ইতিমধ্যেই আমরা আলাপ করেছি এবং ওনার সাথে আলাপ করেছি। আপনারা জানেন যে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে ক্লিবায়ো নিয়ে কাজ করছে। আমাদের যে ক্লিবায়ো এক্সপেরিমেন্টগুলো হয়েছে সেগুলো রিপোর্টগুলো ইতিমধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি আমরা, এবং আমাদের এখানে বাংলাদেশেও রেজিস্ট্রেশনের জন্য তারা চেষ্টা করছেন। শীতকালে অবশ্যই আপনার সবজির সাথে পাবেন বলে উনি আশ্বাস দিয়েছেন আমাদের সাথে যারা আছেন। লাইজু আপু, আসসালামু আলাইকুম। অনেকেই জয়েন করেছেন। মুনিরা খান আপু জয়েন করেছেন। হর্টিকালচার সেন্টার ইয়েস্টারডে they said only hybrid papaya can be grown on rooftop. Can the দেশি পাপায়া grow? আসলে দেশি পাপায়া কেন ছাদে করা যাবে না? কারণ মেল ফিমেলের সমস্যা হচ্ছে। একটা গাছ লাগালেন, ফিমেল পেলাম না, অথবা শুধু মেল শুধু ফিমেল যদি হয়, তাহলে উনি কথাটা ঠিকই বলেছেন। হাইব্রিড এখন তো সব জাতি হচ্ছে, আপনার বাজারে যে চারাগুলো পাওয়া যায় সবগুলো কিন্তু হাইব্রিড, সবগুলো দেখবেন রেড লেডি বলছে, হাইব্রিড বলছে। সো সেটা ওনার ঠিকই বলেছেন। ওয়াহেদ আব্দুল ওয়াহেদ নিম তেল স্প্রে করে দেন। রফিকুল ইসলাম রাব্বি ভাই লিখেছেন, শশা গাছের পাতাগুলো খেয়ে ফেলছে, নিম তেল স্প্রে করেন। পাতাগুলোর নিচে দেখবেন, পাতার উপরে একটু সাদা সাদা যে জায়গায় আছে নিচে দেখবেন পোকাগুলো বসে আছে, উপরে দেখেই বুঝতে পারবেন তারা রস খেয়ে ফেলার জন্য উপরে পোর্শনটা সাদা সাদা হবে আর নিচে বসে আছে। ওই পাতাটা ছিঁড়ে পা দিয়ে পিষে মেরে ফেলেন, অথবা সাবান পানি স্প্রে করে নিম তেল স্প্রে করে দেন।
আফরোজা খানম আপু লিখেছেন, ডালিম গাছটি হঠাৎ করে মরে যাচ্ছে, প্রুন করে দেন, বেশি করে ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা, মাছের যে গোড়াটা আছে কোথাও আপনার রুট রট হয়েছে, পচে যাচ্ছে, এর জন্য বর্দ মিক্সচার হোক বা অথবা কপার ফাঙ্গিসাইড হোক, মাটিটাকে যদি একটু ভালোভাবে মিশিয়ে করে দিতে পারেন তাহলে দেখবেন গাছটা মরবে না, তবে প্রুন করে দিতে হবে, ডালপালা ছেড়ে দিতে হবে। ইয়াসমিন সুলতানা রিনু আপু লিখেছেন, শুনতে খুব ভালো লাগছে, আসলে হচ্ছে কি আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই আপনাদের সাথে গল্প করে করে, সো সেটাই আমাদের। মেফতাউল আলিয়া আপু লিখেছেন, ফুল এসে ডালিম গাছে, আমি ডালিম গাছ নিয়ে অনেকবার কথা বলেছি, আবারও নেক্সট ক্লাসে অনেক কথা বলবো, বেদানা ডালিম নিয়ে কথা বলবো। আমাদের মাহবুবুল ইসলাম ভাই জয়েন করেছেন, আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, যিনি সারাক্ষণ গ্রিন বাংলাদেশ নিয়ে ভাবেন। মাহবুবুল ইসলাম সারাক্ষণ রাতেবেলা টেলিফোন করে, দোস্ত কিভাবে ইভেন্ট করা যাবে, অথবা কিভাবে গাছ নেওয়া যাবে, তোর কাছে কি আঙ্গুর গাছ আছে কিনা, স্টার আপেল রেখে দিস, এটা করিস, এটা চারা করতে হবে, সারাক্ষণ শুধু আপনাদের গ্রিন বাংলাদেশ নিয়ে সে মাহবুব ভাই ভাবেন, আমার খুব ইউনিভার্সিটির বন্ধু, আমরা চেষ্টা করছি ইভেন্ট করার জন্য। সত্তার খান ভাই আছে, যারা যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ, অনেক রাত হয়েছে, আপনাদের সবাইকে ডিস্টার্ব করছি, আপনারা একটু শেয়ার করে দিন, তাহলে সবাই জানতে পারবে আমাদের আলোচনাগুলো। আমরা আজকে এখানেই শেষ করি, আমি যদি আমরা যদি ডেটটা দিই, সেটার নিচে যদি প্রশ্নগুলো করেন ছবি সহ, তাহলে উত্তর দিতে খুব সহজ হয়, কারণ ছবি না দেখলে অনেক সময় আমি নিজেই বুঝতে পারি না, সো আমরা চেষ্টা করবেন ছবি সহ প্রশ্নগুলো করার জন্য, আর প্রশ্নগুলো আমি খুঁজে 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 যেন সহজভাবে পাই সেভাবে একটু করবেন, আমি যেখানে ইভেন্টের ডেটটা দিব সেটা নিচে লিখলে আমার জন্য খুব সহজ হয়, আমি সহজভাবে উত্তর দিতে পারবো। যারা আজকে অনেকেই জয়েন করেছে, তাদের নাম আমি উল্লেখ করতে পারলাম না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জয়েন করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, করোনাকালীন সময়ে একটু সেফ থাকার চেষ্টা করবেন। আমি আমার একটু অভিজ্ঞতা একটু একটা মিনিট সময় নিই, যেটা হচ্ছে আপনি যদি ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আপনার কাছে করোনা আসবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার গলাটাকে ফ্রেশ রাখতে হবে, কিছুক্ষণ পরপর গার্গেল করে কিছুক্ষণ পরপর এই জায়গাটা পরিষ্কার যদি রাখতে পারেন সেটাই যথেষ্ট। গ্যাদারিং এ যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরে নেবেন, আর ভয় নেই, কারণ হচ্ছে সৃষ্টিকর্তা, এটা অবশ্যই সব সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ আমরা করোনা জয় করবই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, দেখা হবে ভেরি সুন, দেখা হবে, আসসালামু আলাইকুম।